পর্যন্ত নওশাদ আলী কক্ষে রেজলিউশন নিচ্ছেন বিধায়করা এবং এই বৈঠক কক্ষের মধ্যেই বেশ কিছু সিনিয়র যারা এমএলএ তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পুরনোপন্থী বিধায়ক হিসেবে পরিচিত ছিলেন তারা ঋতব্রত এবং সন্দীপনের সঙ্গে বেশ কতগুলো বক্তব্যে সহমত পোষণ করে বক্তব্য রেখেছেন। সেখানে তারা উল্লেখ করে বলেছেন যে আমরা সবাই লড়াই করে জিতে এসেছি, সবাই ভোটে লড়াই করেছি, প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়াই করেছি, আমাদের প্রত্যেকের সম্মান রয়েছে, সামাজিক সম্মান রয়েছে, সেই সম্মান বজায় রাখতেই আমরা আজকে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি, যে কারণেই আজকে সকলের বিধানসভাতে আসা। দ্বিতীয়ত তাদের মধ্যে অনেকে বলেছেন যে বহু জায়গাতে তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন এটা জানতে পারার পর বা আজকে দেখার পর তাদেরকে বেঈমান বলা হচ্ছে, কিন্তু তারা বেঈমান বা যে চোর কোনোটাই নয়, তারা সেটা মানুষের কাছে তারা প্রমাণ করে দেবেন। এবং একই সঙ্গে তাদের বক্তব্য তুলে ধরেছেন যে কেউ তাদেরকে অসম্মান করবেন কেন, তারা দলের হয়েই লড়াই করেছিলেন। এবং একজন বৈঠকের মধ্যে জানিয়েছেন যে কুর্নিশ জানাবো তাদেরকে যারা সেদিনকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াননি তাদের জন্য। ফলে সব মিলে তুমি এই প্রসঙ্গগুলো আজকে বৈঠকের মধ্যে টানার একটাই কারণ, তার কারণ হচ্ছে যে গত হয়েছিল সেই বৈঠকের মধ্যে বিধায়কদেরকে যখন স্ট্যান্ডিং অভিশন দিতে বলা হয়েছিল তা নিয়ে একাধিক বিধায়কদের মধ্যে আপত্তি ছিল এবং পরে কার্যত সেটা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, সরাসরি জানবো অধীর বাবুর থেকে। অধীর বাবু, আপনার কাছে এই প্রশ্ন থাকবে যে আমরা তো জানি যে 1998 সালে আপনাদের কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম, যত দিন গিয়েছে কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার কি তৃণমূল ভাঙে নব তৃণমূল? এবার কি মমতা অভিষেকও অপ্রাসঙ্গিক হতে চলেছে? একটা কি বৃত্ত সম্পন্ন হতে চলেছে? আপনাদেরকে একটা কথা প্রথমে বলি, কংগ্রেস কোনোদিন অপ্রাসঙ্গিক হয়নি। তা আপনাদের বক্তব্য হতে পারে, আপনাদের ধারণা হতে পারে। কংগ্রেস নিশ্চয়ই দুর্বল হয়েছে এবং কংগ্রেসকে দুর্বল করে মমতা ব্যানার্জি সবল হয়েছে, এখানে কোনো ভুল নাই। এবং মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর কংগ্রেসকে প্রতি মুহূর্তে খতম করার ব্যবস্থা করেছে এবং সেই সুবাদে পশ্চিমবঙ্গের তৃণমূলের দয়াতে বিজেপির উত্থান হয়েছে। আজকে হিস্ট্রি রিপিট হচ্ছে, যে তৃণমূল যে কাজটা করেছিল আজকে সেই তৃণমূলের উপরে সেটাই হচ্ছে। আর ফারাকটা একটাই, সেদিন কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল দল তৈরি হয়েছিল, আজকে কিন্তু এটা যেটা হচ্ছে, এটা কি এমএলএরা বিজেপিতে সরাসরি জয়েন করতে পারছে না, কারণ বেশিরভাগ এমএলএ তারা সংখ্যালঘু ভোটে জিতেছে, সংখ্যালঘুরা রেগে যাবে, তাই সরাসরি তারা বিজেপিতে জয়েন করতে পারছে না। কিন্তু বিজেপিকে জয়েন না করে অথচ বিজেপিকে মদত করে তৃণমূল দলটাকে উঠিয়ে দিয়ে তারা কিন্তু আরেকটা ব্যানার খাড়া করছে এখানটায়। তো এটার মধ্যে দিয়ে সিধা চালাকি আছে। আমি তাদেরকে বলবো, যারা এই তৃণমূল ভেঙে আরেকটা তৃণমূল করতে চাইছে তাদেরকে বলবো, তাদের জন্য কংগ্রেসের রাস্তা খোলা আছে অনেক, তাদের জন্য এফেক্টিভ হবে কংগ্রেস, যদি তারা মনে করে রাজনীতি করতে চায়। আর না হলে তারা নিজেরা কিন্তু এই পশ্চিমবঙ্গে অপাঙ্ক্তি হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কারণ যে চিটারের নেতৃত্বে এই যে দল ভাঙিয়ে আরেকটা তৃণমূলের মধ্যে আরেকটা তৃণমূল মশারির মধ্যে মশারি করার চেষ্টা হচ্ছে, তাদের কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে আমার জানা নাই। হয়তো তারা নিজেদের পিঠ বাঁচাতে তৃণমূল ভাঙিয়ে হয়তো অনুগ্রহ পেতে চাইছে বিজেপি সরকারের, কিন্তু বিজেপি সরকার কোনো অনুগ্রহ পাবে বলে আমি মনে করি না। বরং তাদের জন্য যদি বাঁচার রাস্তা থাকে, অর্থাৎ রাজনৈতিকভাবে তারা যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, তারা কিন্তু কংগ্রেসের কথা ভাবতে পারে। একেবারে অধীর বাবু, তৃণমূল বারবার বলছে বেইমানি করছে, এটাকে কি বেইমানি বলা যায়? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব, তবে তার আগে আপনাদেরকে জানাই আমরা কথা বলছিলাম অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। তিনি বলছেন হিস্ট্রি রিপিট হচ্ছে, কংগ্রেসকে দুর্বল করে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সবল হয়েছিল, আর এবার ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, হিস্ট্রি রিপিট হচ্ছে। 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম। বিধানসভায়, আর যে খবরে আমরা নজর রেখেছি, বিধানসভায় বৈঠক চলছে, বিরোধী দলনেতার পদ দাবি নিয়ে ইতিমধ্যে বেসুরো বিধায়করা তারা পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, বাংলার রাজনীতিতে নতুন অধ্যায় শুরু, কারণ তৃণমূল ভেঙে নতুন তৃণমূল। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয় 4 মে, 1 মাসও এখনো পার হয়নি, 3রা জুন। আর এই 1 মাসের মধ্যেই 15 বছর ধরে শাসক দলের আসনে থাকা তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। বড় সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস, কারণ নতুন তৃণমূল, নব তৃণমূল
একের পর এক বেসুরো বিধায়ক তারা পৌঁছে গিয়েছেন বিধানসভায়। বৈঠক শুরু হচ্ছে, বিরোধী দলনেতা বাছার বৈঠক শুরু হচ্ছে। আর এর মধ্যেই আমরা দেখেছিলাম যে 59 জন তৃণমূল বিধায়ক, দেখুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একটা অঙ্ক বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ তৃণমূল কংগ্রেসের হাতে ছিল 80 জন বিধায়ক, তার মধ্যে থেকে বহিষ্কৃত হন 2 জন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো? 78। এই 78 জনের মধ্যে 2/3 অর্থাৎ 52 জন তৃণমূল বিধায়কের সমর্থন যদি নিজেদের দিকে টানতে পারেন, সেক্ষেত্রে ঋতব্রত এবং সন্দীপন তারা দলত্যাগ বিরোধী আইনের কোপে পড়বেন না, এবং তৃণমূলের যে প্রতীক অর্থাৎ ঘাসফুল প্রতীক, সেই প্রতীকের দাবিও তারা জানাতে পারবেন, ঠিক যেমনটা হয়েছিল মহারাষ্ট্র মডেল। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম শিবসেনা এবং এনসিপির ক্ষেত্রে সেই একই বিষয়, সেই একই জিনিস কিন্তু প্রয়োগ বাংলার রাজনীতিতে। ইতিমধ্যেই 59 জন বিধায়ক অর্থাৎ 2/3 মেজরিটির কথা যে আমরা বলছি, সেই 2/3 মেজরিটির থেকেও কিন্তু সংখ্যাটা বেশি। 59 জন বিধায়ক, বেসুরো বিধায়ক, তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। বৈঠক চলছে। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তাহলে আর কিছুক্ষণের অপেক্ষা, সময়ের অপেক্ষা, বাংলার রাজনীতিতে নতুন অধ্যায়। একদমই, অনেকটা বলা যায় যে সেই মহারাষ্ট্র মডেল যেন কার্যকর হতে চলেছে এই বাংলার বিধানসভায়। কার্যত বাংলার বিধানসভার যে ইতিহাসে এইরকম নজিরবিহীন ভাবে 80 জন বিধায়ক জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে, এবং তারপর 1 মাস যেতে না যেতেই এই যে বিদ্রোহ এবং তারপর একেবারে নতুন ভাবে প্রতিবাদ, এবং সেখানে সংগঠিত ভাবে শুধুমাত্র প্রতিবাদ করে অর্ধেক সংখ্যক বিধায়ক তারা এসে একটা আবেদন জমা দিলেন এমনটা নয়, একেবারে সংগঠিত ভাবে এই কাজটি করা হচ্ছে। কারণ আমরা দেখেছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নাম যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শৈজাল কাণ্ডে অভিযোগ জানিয়েছিলেন বলে প্রকাশ্যে আনেন, তারপর যখন তৃণমূল কংগ্রেস তাদেরকে বহিষ্কার করে, তারপর থেকেই এই যে অগ্রগতি সেটা চূড়ান্ত রূপ পায় বলা যায়। তার আগে একটা চোরাবালি চলছিল, চোরা স্রোত বইছিল, কিন্তু সেটা প্রকাশ্যে আসে, এবং পরপর 2 দিন এমএলএ হস্টেলে কার্যত বিভিন্ন জেলার এমএলএদের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের এমএলএদের সঙ্গে বৈঠক করেন। একেবারে বিশ্বজিৎ, আমরা দেখি সেই চোরা স্রোত, সেই টানাপোড়েন চলতে থাকে। বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে অবিলম্বে বিরোধী দলনেতার মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আমরা জানি যে মঙ্গলবার বিধানসভার স্পিকারকে চিঠি পাঠায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। স্পিকার কলকাতায় নেই বলে সেই চিঠি কিন্তু গ্রহণ করা হয়নি। অন্যদিকে আমরা কি দেখেছিলাম, 2 জন যে বহিষ্কৃত বিধায়ক, তারা 52 থেকে 55 জন বিধায়কের তালিকা সম্বলিত চিঠি স্পিকারের কাছে দিয়ে প্রকৃত বিরোধী দলের মর্যাদা দাবি করবে। আর ঠিক সেই দাবি মতোই আজ সকালে হাজির হয়েছেন তৃণমূলের বিদ্রোহী শিবির। এখন দেখার দলের রাশ কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে নাকি বিদ্রোহী শিবিরের হাতে যাবে, অর্থাৎ তৃণমূল ভেঙে যে নতুন তৃণমূল তৈরি হচ্ছে সেই নব তৃণমূলের হাতে। এখন এই মুহূর্তে বলার কিছু নেই। হ্যাঁ, আমরা বিধায়করা মিলে একটি মিটিং ডেকেছি, সেই মিটিংটা আমরা করি, করার পরে যা বলার মিটিং এর পরে বলবো। আজকেই তার মানে সই সহ তোমরা জমা দিতে চলেছো? এখন কিচ্ছু বলবো না, এখন কিছুই বলবো না, আমাকে যেতে দিন প্লিজ। হবে সাবিনা ইয়াসমিন বলে গেলেন যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই, সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেইটা দেখুন, আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবো না। মিটিংটা হোক, দেখতে পারবেন, সংখ্যাটা দেখতে পারবেন, মোর দ্যান 2/3। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানছেন? মেনে নিয়েছি অলরেডি। আর কাকে কাকে মানবেন দায়িত্বে? সবাইকেই মানবেন।